স্বৈরাচারের লোকদের মাফ চেয়ে স্বভাব বদলাতে হবে, কারো ভয়ে চলবে না নতুন বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। পিটাপিটি না করে সুবিচার নিশ্চিতে সময় দেওয়ার আহ্বান। আগে স্থানীয় নির্বাচন চায় সরকার, সব পক্ষের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন আসিফ মাহমুদ। জাতীয় নির্বাচন দিতে দেরি হলে প্রশ্ন উঠবে, মন্তব্য বিএনপি নেতার। এনআইডির তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। স্বাস্থ্য অধিদপ্তর সহ সরকারি বেসরকারি 5 প্রতিষ্ঠানকে শোকজ, ইচ্ছাকৃত হলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা। এবং অপারেশন ডেভিল হান্টে সাবেক এমপি চয়ন সহ গ্রেফতার আরও শতাধিক, ফের রিমান্ডে আনিসুল সালমান সহ 7 আসামি। বিস্ফোরক মামলায় 3 শতাধিক বিডিআর সদস্যের জামিন আবেদন। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। স্বৈরাচারের লোকদের মাফ চেয়ে স্বভাব বদলাতে হবে, কারো ভয়ে চলবে না নতুন বাংলাদেশ। সকালে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, পিটাপিটি না করে সুবিচার নিশ্চিতে সময় প্রয়োজন। এ সময় রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন পথহারা না হয়, সেজন্য সজাগ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। একসঙ্গে বসাতে ভালো হলো। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শহীদ 21 জনের পরিবার ও আহত 7 জনের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় স্বীকৃতি, আর্থিক সহযোগিতা, পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন শহীদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজন। জুলাইয়ের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। যে জাতি ইতিহাসকে স্মরণ করে না, তারা জাতি হিসেবে গড়ে ওঠে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে, যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে। যত কথা বলার, যত দাবি দাওয়া করার সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আয়োজন আপনাদের জন্য করে দেওয়া হয়েছে। এটা মস্ত বড় খবর। সব হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাৎক্ষণিক বিচার করলে অবিচার হয়ে যায়, সুবিচার নিশ্চিতে সময় প্রয়োজন। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না, সে আমারে পিটবে, আমি পিটবো। এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা। এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এনে দিয়েছে জুলাইয়ের শহীদেরা, সেখান থেকে যেন পথ হারা না হয় দেশ, সে বিষয়ে সজাগ থাকতে বলেন প্রধান উপদেষ্টা। এটা পথে উঠিয়ে দিয়েছেন, কিন্তু পথের থেকে পড়েও যেতে পারে। কাজে সেটাতে আমাদের সার্বক্ষণিক সাবধান থাকতে হবে, আপনাদের নজর রাখতে হবে। আমরা এনে দিলাম, খবরদার এটাকে নষ্ট করে ফেলো না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই অভ্যুত্থানের শহীদেরা, জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা হিসেবে পরিচয়পত্র পাবেন। প্রতিটি শহীদ পরিবার এককালীন 30 লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। আহতদের এককালীন 2 ক্যাটাগরিতে 3 থেকে 5 লাখ টাকা প্রদান করা হবে। এর পাশাপাশি মাসিক 15,000 টাকা ভাতা প্রদান করা হবে তাদেরকে। অপরাধী তাদের অবশ্যই বিচার। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে সরকার ইতিবাচক। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আওয়ামী লীগ আমলে পিরোজপুরের প্রকল্পগুলোতে 1648 কোটি টাকার দুর্নীতি হয়েছে জানিয়ে তিনি বলেছেন, লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ চুক্তি মূল্য যে কন্ট্রাক্টর। সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যেই আলোচনায় আসে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে। এ নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকার স্থানীয় সরকার নির্বাচন
আয়োজন করার ক্ষেত্রে এখন পর্যন্ত যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ইতিবাচক। কিন্তু এক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা একটা নির্বাচনের বিষয়, নির্বাচন কমিশন, তারপর রাজনৈতিক দলসহ আদার স্টেক হোল্ডারদের সাথে পেপার কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলায় গত 4 বছরে 17টি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের তদন্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, প্রায় 16.5 কোটি টাকার প্রকল্পে ব্যাপক দুর্নীতির প্রমাণ মিলেছে। দুর্নীতিতে সরকারের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় কয়েকজন সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা পাওয়া গেছে। পিরোজপুর 1 আসনের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও সাবেক নজিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব নূরে আলম শাহিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। তাদের সম্পূর্ণভাবে কার্টেল করে একসাথে যোগসাজশ করে এই লুটপাটটা করা হয়েছে, যেখানে ইভেন কাগজে কলমেও কাজ দেখানো হয়নি। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তাদেরকে সর্বোচ্চ যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে এ ধরনের লুটপাট করার সাহস আর কখনো কেউ ভবিষ্যতে দেখাতে না পারে, সে বিষয়ে আমাদের মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে। এছাড়া শিগগিরই ঢাকা শহরে সব খেলার মাঠ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কাজ চলছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বিলম্বিত হলে ডক্টর ইউনূসের মর্যাদা কলঙ্কিত করবে আওয়ামী লীগের ডেভিল হান্টের সদস্যরা, এমন শঙ্কা প্রকাশ করে আবারও মঈনুদ্দিন ফখরুদ্দিন জন্ম দেওয়ার চেষ্টা চলছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, ক্ষমতা গ্রহণের পরপরই ডেভিল হান্ট শুরু হলে গাজীপুরে ছাত্রদের ওপর আক্রমণ হতো না। এছাড়া বিএনপি মৃত ব্যক্তির ভোটে জিতে ক্ষমতায় যেতে চায় না বলেও মন্তব্য করেন ফারুক। কার ইঙ্গিতে, কিসের ইঙ্গিতে, কার ষড়যন্ত্রের জালে আপনারা আবার পড়ে যাচ্ছেন? নির্বাচনকে দেরি করে আবার মহিন ফখরুদ্দিনের জন্ম দেওয়ার আপনি আর দীর্ঘায়িত করেন না, অনুগ্রহ করে নির্বাচনের তারিখ দিন। কারণ আপনি বিলম্বিত হলে আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার যে ইতিহাস, সেটা কলঙ্কিত করবে এই আওয়ামী লীগের ডেভিল হান্টের সদস্যরা। সরকারে বসে রাজনৈতিক দল গঠন রাজনীতিতে খুব একটা ভালো বিষয় নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দেশের বর্তমান পরিস্থিতিতে সঠিক সময়ে নির্বাচন হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। সকালে রাজধানীর পুরানা পল্টনের তোপখানা রোডে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মান্না। তিনি আরও বলেন, দেশের সামগ্রিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গণতন্ত্র উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, নিজেদের মধ্যে সমঝোতা বাড়াতে হবে। বিএনপির সঙ্গে ছাত্র সমাজের মনোমালিন্য দূর করার উপর জোর দেন মান্না। এ সময় বিএনপি, জাতীয় নাগরিক কমিটি, গণতন্ত্র মঞ্চ সহ ছাত্র সমন্বয়কদের নিয়ে বুধবার বৈঠকের ঘোষণা দেন তিনি। পলিটিক্সে হ্যান্ডেল করতে পারছে না, পলিটিক্স একেবারে ইকোনমিক্সে হ্যান্ডেল করতে পারছে না। মানে কেবলমাত্র আমরা বড় বিপদে আছি, যত বেশি ফাইট করবে তত পোলস পর শেষ পর্যন্ত ইলেকশনটা হয় কিনা তারও একটা প্রশ্ন তৈরি হয়ে যেতে পারে। গণতন্ত্র উত্তরণে নিজেদের মধ্যে সমঝোতা এবং ঐক্য বাড়ানো হোক। বিএনপি এবং ছাত্র সমন্বয়ক যারা আছে নতুন রাজনৈতিক দল করবে বলে ঘোষণা দিয়েছে, এদেরকে একটা চায়ের দাওয়াত করছি। এনআইডি সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস, স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। প্রতিষ্ঠানগুলোকে শোকজ করার কথা জানিয়ে ইসি সচিব জানান, তথ্য ফাঁস ইচ্ছাকৃত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি থেকে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা নিয়ে তোলপাড় হয় সারা দেশ। সে সময় প্রতিষ্ঠানটি দায় এড়ালেও পুনরায় যাচাই বাছাই করে নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নিবন্ধনের তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ে চুক্তি লঙ্ঘন করার বিষয় প্রমাণিত হলে 20 ডিসেম্বর বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। বিসিবির পর এবার 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাচারের প্রমাণ পেয়েছে ইসি। সোমবার সকালে আগারগাঁ নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মত বিনিময় সভা শেষে একথা জানান নির্বাচন কমিশনের সচিব। 182টা অর্গানাইজেশনের সাথে আমাদের চুক্তির আওতায় আমরা এই তথ্যটা দিয়ে থেকে থাকি। এটা সরকারের প্রতিষ্ঠান আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে, ইন্স্যুরেন্স কোম্পানিজ আছে, টেলিকমিউনিকেশন আছে, এর সব মিলে এরকম 182। এখন দেখা যাচ্ছে যে আমাদের অগোচরেই, আমি বলবো অগোচরেই, এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস। এই প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে। চুক্তির শর্ত পূরণ করেননি, অর্থাৎ চুক্তিতে বাতিল হবে। এখন এর পরবর্তীতে যদি কেউ বলেন যে ঠিক আছে আমাদের যেটা, আবার তারা তো সেবা দিবেন, তারা যদি নতুন করে আমাদের সাথে চুক্তিতে আসতে চান, ওয়েলকাম। 182টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছ থেকে তথ্য যাচাই করে থাকে। কোন প্রতিষ্ঠানের কতটুকু তথ্য প্রয়োজন, যতটুকু নিচ্ছে তা বেশি নিচ্ছে কিনা 3 দিনব্যাপী এই মত বিনিময় অনুষ্ঠান থেকে তা পর্যালোচনা করা হবে অংশীজনদের সাথে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শাহবাগে সড়ক অবরোধ করে নিয়োগের দাবিতে আন্দোলনরতদের সরাতে লাঠিচার্জ, জলকামান, টিয়ারশেল ব্যবহার করেছে পুলিশ। তবে চাকরিতে না ফেরানো পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। কয়েকদিন ধরেই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দুপুরে পুলিশ আন্দোলনকারীর ওপর চড়াও হয়, লাঠিপেটা আর জলকামান নিক্ষেপ করে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। আজকের মধ্যেই আমাদের নিয়োগপত্র এবং যোগদানের যে আলটিমেটাম ওটা আমরা বলে দিছি, এর মধ্যে আমাদের নিয়োগ দিতে হবে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপে যোগদানের জন্য আমরা শত শত চাকরি প্রার্থী কিন্তু আজকে চাকরি ছেড়ে দিয়ে এই বেকার মানবতার জীবন করছে। আজকে 4 মাস আমি চাকরি হারা, আমার বাবা মা অসুস্থ, আমি এখন কিভাবে চলবো, এই জন্য আমি কোনো দিক খুঁজে পাচ্ছি না। আমরা সমাজে মুখ দেখাতে পারতেছি না। দাবি মেনে নেওয়ার আশ্বাসে 10 দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন প্রবাসীরা। দুপুর 12টার দিকে আন্দোলনরত প্রবাসী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তার কার্যালয়ে যান। পরে ব্রিফিংয়ে তারা জানান, প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের দাবি মানার আশ্বাস দিয়েছেন। প্রতিনিধি দলের সদস্য খালেদ সাইফুল্লাহ বলেন, প্রধান উপদেষ্টার সহকারীর সঙ্গে আমাদের মৌলিক 5 দফা দাবি নিয়ে কথা হয়েছে। এর আগে সকাল 10:30টায় বাংলা মোটর মোড় থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন প্রবাসীরা। মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ আটকে দেয়। পরে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে দাবি পূরণের আশ্বাসে ফিরে আসেন তারা। আমাদের দাবির মধ্যে সর্বপ্রথম দাবি হচ্ছে যে আমাদের দেশে বা প্রবাসে পুনর্বাসন করা। চলমান গ্রেপ্তারটা বদ্ধ করে আর যে লোকগুলো জেলে আছে ওগুলার ওই দেশে সারানোর ব্যবস্থা করে দেওয়া, না হয় বাংলাদেশে ফেরত নিয়ে আসা। প্রথম দাবি হলো আমাদের 9 এন্ট্রিটা উঠানো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের যে বিষয়গুলো পুনর্বাসন এবং অন্যান্য বিষয়গুলো, এটা নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন, কেন আমাদের বিষয়গুলো কোনো অগ্রগতি হচ্ছে না, এবং প্রয়োজন হলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া হবে। এটুকুই কথা হয়েছে আমাদের সাথে। আগামী 10 দিন আমরা এই কর্মসূচিটা স্থগিত রাখছি, তাদের ফলো আপ করে পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত নিব আমরা কি করব। দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে নতুন করে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের 100 নেতাকর্মী। এর মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে নিয়ে রোববার রাতে গাজীপুরের শ্রীপুরের মাটির মসজিদ এলাকায় অভিযানে যায় পুলিশ। 5ম তলা ভবনের 4র্থ তলায় সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সন্ধান মেলে। গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানায়, প্রায় 2 মাস ধরে স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন চয়ন। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদাবাজি, হত্যা সহ একাধিক মামলা রয়েছে। চয়ন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ওনাকে আমরা গ্রেফতার করেছি
ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে। এছাড়া গাজীপুর মহানগর ও জেলা এলাকায় অভিযানে ধরা পড়েছে 100 জন। আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। আমাদের গোয়েন্দা এরকম কোনো গোয়েন্দা তথ্য যদি আমরা পাই, সে অনুযায়ী আমরা আমাদের পরবর্তী অপারেশন কার্যক্রম পরিচালনা করব। এর আগে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে সারা দেশে 1308 জনকে গ্রেফতারের খবর জানায় পুলিশ সদর দফতর। সময় সংবাদ, গাজীপুর। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা সহ 7 আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এছাড়া বিভিন্ন থানায় হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে 12 জনকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী জানান, গণহত্যায় সরাসরি সম্পৃক্ততা রয়েছে আসামিদের। 5 আগস্ট গণঅভ্যুত্থানের চূড়ান্ত দিন। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হন পারভেজ মিয়া। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এ ঘটনায় গত 29 অক্টোবর যাত্রাবাড়ি থানায় মামলা করেন পারভেজের মা কানিজ ফাতেমা। এই মামলায় সোমবার শুনানি শেষে আনিসুল হক, সালমান এফ রহমান, শমশের মবিন চৌধুরী এবং জুনায়েদ আহমেদ পলককে 4 দিনের রিমান্ড আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহান ইশতিয়াকের আদালত। এদিন যাত্রাবাড়ি থানার অপর 2 হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিন, থানাটির সাবেক ওসি আবুল হাসান এবং ডিএমপির সাবেক এসি তানজিল আহমেদকে 4 দিনের করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আদালতে অপর আসামিরা নিশ্চুপ থাকলেও কথা বলেন তৃণমূল বিএনপির সভাপতি শমশের মবিন চৌধুরী। মামলার সঙ্গে তার দ্রুততম সম্পর্ক নেই দাবি করে জামিন চান তিনি। প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী জানান, গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে এসব আসামিদের। মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে গণহত্যার দায় থেকে পার পেতে চাইছেন আসামিরা। ফ্যাসিস্ট হাসিনার অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হক, দীপু মনির সহ এবং আরেকজন রাজনীতিতে বড় পল্টিবাজ শমশের মবিন চৌধুরী সহ মোট 12 জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় আজকে উপস্থাপন করা হয় এবং বিভিন্ন মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আসামিপক্ষের আইনজীবীর দাবি, আসামিদের বারবার রিমান্ডে নিয়েও নতুন কোনো তথ্য উদ্ঘাটন হচ্ছে না, কাজেই ফের রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই। আসামি জুনায়েদ আহমেদ পলককে ইতিমধ্যে 60 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি 34 দিনে অলরেডি রিমান্ডে ছিলেন এবং তার 24 দিনের রিমান্ড এখনও পেন্ডিং রয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে হাইকোর্টের নির্দেশনা আছে, 11 নং নির্দেশনা অনুযায়ী যদি তদন্তের সাথে প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। এছাড়া রাজধানীর কাফরুল, শাহবাগ, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর এবং সূত্রাপুর থানার একাধিক হত্যা মামলায় দীপু মনি, সাদেক খান, গোলাম কিবরিয়া টিপু সহ 12 আসামিকে গ্রেপ্তার দেখেছেন বিচারক। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় 3 শতাধিক আসামি জামিন আবেদন করা হয়েছে। পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন আদালত। সকাল থেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে জামিনের জন্য অপেক্ষায় থাকা স্বজনরা হতাশ হয়ে ফিরে গেছেন। আসামি পক্ষের আইনজীবীর আশা, খুব শিগগিরই জামিন পাবেন দীর্ঘ কারাভোগ করা বিডিআর সদস্যরা। সোমবার সকালে কেরানীগঞ্জ কারাগারের পাশে অস্থায়ী আদালতে শুরু হয় বিডিআর বিস্ফোরক মামলার জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ। কারাগারের প্রধান ফটকের সামনে ভিড় করেন স্বজনরা। এদিন সকাল 9:30টার দিকে কড়া পাহারায় আদালতে আনা হয় বিডিআর সদস্যদের। পরে সাক্ষ্য গ্রহণ শুরু করেন রাষ্ট্রপক্ষ, জেরা করে আসামি পক্ষের আইনজীবীরাও। সাক্ষ্য গ্রহণ শেষে খালাস পাওয়া ও বিভিন্ন মেয়াদে সাজা খাটা প্রায় 300 জনের বেশি আসামি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে জামিনের আদেশ অপেক্ষমান রাখেন আদালত। সাক্ষীর মাধ্যমে যেটা এসেছে, প্রসিকিউশনের যে বক্তব্য, যে অভিযোগ, সেটা সপক্ষে ওনারা বক্তব্য দিয়েছেন। আমরা প্রসিকিউশন থেকে মনে করি যে বিস্ফোরক দ্রব্যের বিষয়ে যে অভিযোগ এসেছে এবং যে জবানবন্দি এসেছে সেইটাই প্রতিষ্ঠিত হচ্ছে। বিজ্ঞ আদালত এই জামিনের বিষয়টা পরবর্তীতে রেকর্ড দেখে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। জামিন শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার বলি বিডিআর সদস্যরা। কারাগারে আটকে থাকা বেশিরভাগই এখন বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ। সকল আসামিদের জামিন যাতে মানবিক কারণে বিবেচনা করা হয়, যে কারণে এর আগে 178 জনকে বিবেচনা করা হয়েছে। যে হারে সাক্ষ্য নেওয়া হচ্ছে, এই হারে যদি সাক্ষী নেওয়া হয় আরও 16 বছর লাগবে এই মামলাটি শেষ হতে। অতএব কারণে এই যে লং কাস্টডি,
এই যে দীর্ঘদিন যাবৎ বিনা বিচারে আসামিগুলো জেল হাজতে আছে, এইটাই জামিনের অন্যতম প্রধান কারণ। দেশের ইতিহাসে আলোচিত এই মামলায় ১৩০০ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ হয়েছে মাত্র ২৮৫ জনের। এর আগে গত ২৩ জানুয়ারি দীর্ঘ ১৬ বছর পর বিস্ফোরক আইনে করা মামলায় জামিন পান ১৭৮ বিডিআর সদস্য। তোহা খান তামিম, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। মূল্যস্ফীতি ৭-৮% নামিয়ে আনার লক্ষ্যে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। অপরিবর্তিত রাখা হয়েছে সুদহার। বিনিয়োগ বাড়ার আশাও খুব একটা নেই। তাই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে আগের মতোই 10%-এর নিচে। মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর জানান, পাচারের অর্থ ফেরাতে অন্যতম বাধা আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়হীনতা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকারের পতন হয়। এর ফলে দেশের আর্থিক খাতে সংস্কারের সুযোগ তৈরি হয়েছে। তারই প্রেক্ষিতে 3টি টাস্কফোর্স গঠন করা সহ সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতির শুরুতে এমন কথা তুলে ধরে বলা হয়, মূল্যস্ফীতিকে আসছে জুনের মধ্যে 7-8% নামিয়ে আনতে আগের মতোই সংকোচনমুখী মুদ্রানীতিতে থাকছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে নীতি সুদহার ও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অপরিবর্তিত রাখা হয়েছে। মূল্যস্ফীতিকে কমিয়ে আসার ব্যাপারে সবাই আমরা উদ্গ্রীব। আমরা জানি সবারই কষ্ট হচ্ছে, আমরা জানি যে মানুষ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো প্রাইস লেভেলকে নামাতে পারবো না, কিন্তু আমরা মূল্যস্ফীতিকে কমাতে পারবো। মুদ্রানীতিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী থাকায় বাংলাদেশের রফতানি ও রেমিটেন্স আয় বাড়বে। আর আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম কমা, দেশে বোরোসহ কৃষি পণ্যের উৎপাদন ভালো হওয়া এবং মুদ্রা বিনিময় হারের স্থিতিশীলতা ধরে রেখে মূল্যস্ফীতিকে কমিয়ে আনা হবে বলে জানান গভর্নর। এক্সচেঞ্জটাকে আমাকে মোটামুটিভাবে একটা স্টেবল জায়গায় রাখতে হবে এবং আমরা আশা করি এটা থাকবে। কেন আমরা আশা করছি যে এটা থাকবে? এটার মূল কারণটা হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্টে আমরা যখন দেখি আমরা একটা স্বস্তির জায়গায় আছি। এ সময় পাচার করা অর্থ প্রসঙ্গে গভর্নর জানান, এক্ষেত্রে বিদেশের সহায়তা নেওয়া হচ্ছে, তবে দেশের মধ্যে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ে দুর্বলতা আছে আর টাকা ফেরানো সময় সাপেক্ষ বলেও জানান। পাচারকৃত সম্পদ উদ্ধারের ব্যাপারে আমরা ইন্টারন্যাশনাল আইন কানুন মেলে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং একটু সময় লাগবে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আঞ্চলিক সংঘাত, বৈশ্বিক ঋণের বাজারে টালমাটাল পরিস্থিতি ও কিছু দেশ বাণিজ্য সংরক্ষণ নীতি গ্রহণ করার মতো চ্যালেঞ্জগুলো বাংলাদেশের সামনে আছে বলে মুদ্রানীতিতে তুলে ধরা হয়। ধন্যবাদ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। গাফিলতির কারণে কেউ হজে যেতে না পারলে দায় নিতে হবে এজেন্সিকে। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই চুক্তি শেষ করার নির্দেশ দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন। আসন্ন হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনে 1,27,198 জনের কোটা থাকলেও নিবন্ধন করেছেন মাত্র 87,100 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5,200 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন 81,900 জন। বাড়ি ভাড়া সহ সৌদি আরবের সব সার্ভিস এজেন্সিগুলোর সঙ্গে চুক্তি শেষ করতে 14 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও মাত্র 45,000 জনের চুক্তি সম্পন্ন করেছে বেসরকারি এজেন্সিগুলো। এমন পরিস্থিতিতে সচিবালয়ে চলতি বছরের হজ ব্যবস্থাপনার অগ্রগতি এবং সৌদি সরকারের নির্দেশনা তুলে ধরেন ধর্ম উপদেষ্টা। 2025 সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে 2টি প্যাকেজের কথা জানান তিনি। সাধারণ হজ প্যাকেজ 1-এ নিবন্ধিত হজ যাত্রীদের জন্য মক্কায় তাদের জন্য যে বাড়িগুলো ভাড়া নিয়েছি তার সর্বোচ্চ দূরত্ব হবে 1.6 কিলোমিটার। প্যাকেজ 2-এ সেগুলো সর্বোচ্চ দূরত্ব হবে 1.2 কিলোমিটার। অন্যদিকে মদিনায় হজ প্যাকেজ 1-এর হজ যাত্রীদের জন্য সর্বোচ্চ 1 কিলোমিটারের মধ্যে এবং হজ প্যাকেজ 2-এর হজ যাত্রীদের জন্য 300-400 মিটারের মধ্যে হোটেল ভাড়া করা হয়েছে। সার্ভিস কোম্পানির সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক সেখানে খাবার সহ অন্যান্য সুবিধাদি পাবেন। চলতি বছর হজ মৌসুম সামনে রেখে বেসরকারি অনেক এজেন্সি সৌদি সরকারের নিয়ম অনুযায়ী কাজ করছে না বলেও জানান তিনি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়ে বলেন, গাফিলতির প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হজ সেবা দানকারী কোম্পানির সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই বাড়ানো হবে না। গাফিলতির কারণে নিবন্ধিত হজযাত্রী হজ করতে না পারলে সে দায়
সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। ওমরা সহ বিভিন্ন ক্ষেত্রে যাত্রীদের বিমান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে 13 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। এজেন্সিরা গ্রুপের নাম দিয়ে 20-30টা করে সিট বিমানের বুক করে রাখে, তারপরে এগুলো দ্বিগুণ তিগুণ চতুর্গুণ বৃদ্ধি করে বিক্রি করে। এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করল, এর সাথে কারা জড়িত? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 15 কার্য দিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 4 অথবা 5 জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনুশীলনের জন্য পুরো স্কোয়াডকে একসঙ্গে বেশি সময় না পাওয়ায় প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্স। অনুশীলন ক্যাম্পের 3য় দিনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা জানান তিনি। It's not the best preparation. আমি জানি এটা আদর্শ প্রস্তুতি নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবাই যখন ওয়ানডে খেলছে তখন আমরা একটা T20 টুর্নামেন্ট শেষ করলাম। এখন বিশ্রামে সময় কাটাচ্ছে ক্রিকেটাররা। দেখা যাক, এখানে যে 2-1টা সেশন পাবো, আশা করি সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবো। শান্ত বিপিএল এ ম্যাচ পায়নি, এটা তার জন্য ভালো ছিল না, তবে সে মানসিকভাবে অনেক শক্ত আছে। আমরা তার ফর্ম নিয়ে চিন্তিত হলেও আমি জানি সে ফিরে আসবে। স্কোয়াডে থাকা সবাই যদি একাট্টা থাকে, একটা দল হিসেবে পারফর্ম করে, তাহলে যে কোনো ফলাফল সম্ভব। আমি কোনো কিছুকেই অসম্ভব মনে করি না। যদি শিরোপা জেতার আত্মবিশ্বাস না থাকতো, তাহলে কিন্তু আমি এখানে থাকতাম না। এ ছিল সময় সংবাদে।